আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য সায়েম চিরকাল বাসকে উৎকৃষ্ট যান হিসেবে বেছে নিয়েছে। ট্রেনে করেও যাওয়া যায় সেখানে, তবে এতে সময় বেশি লাগে। তাছাড়া ট্রেন স্টেশন থেকে তাদের বাড়ির দূরত্বটাও বেশি। সেই সঙ্গে মাথা ধরিয়ে দেওয়ার মতো ইঞ্জিনের শব্দ তো আছেই। তবুও আজকাল ট্রেনেই বাড়িতে যাতায়াত করে সে। এর পেছনে রয়েছে বিচিত্র যুক্তি। বাসে যখন তখন বউকে জড়িয়ে ধরা যায় না, ইচ্ছে হলেই আচমকা তার কানের নিচে চুমু খাওয়া যায় না। আশেপাশের মানুষগুলো হা করে বেহায়া চোখে তাকিয়ে থাকে। সায়েম ভেবে পায় না, বিয়ে করা বউকে আদর করতে গেলেও কেন সমাজের মানুষের তীক্ষ্ণ দৃষ্টির মুখোমুখি হতে হবে। মানুষকে তো আর মন মতো বদলে নেওয়া যায় না, নিজেকেই মনের পথে চলতে হয়। ট্রেনে নিজস্ব কেবিনেই তারা এখন ময়মনসিংহ যাচ্ছে। তাই জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে নাজ। চোখের সামনে থাকা দৃশ্যগুলো মস্তিষ্কে প্রবেশ করছে না। মস্তিষ্ক তাকে নিজ থেকে তৈরি করা দৃশ্য দেখাতে ব্যস্ত। আজ 6 মাস পর বাড়িতে যাচ্ছে তারা। এই 6 মাসে অনেক কিছু বদলেছে। তার শাশুড়ি নাতি নাতনির মুখ দেখার জন্য অতিরিক্ত উতলা হয়ে গেছেন। না জানতে পেরেছে তার সমস্যার কথা। সাইন বলে দিয়েছে সমস্যার কথাটা কাউকে না জানাতে। সমাধান যেহেতু হয়েই যাবে, তাই সকলকে জানিয়ে শুধু শুধু দুশ্চিন্তা বাড়িয়ে লাভ কি। কিন্তু নাজের মনে যে ভিন্ন ভয়। সমস্যার সমাধান যদি কোনো কালেই না হয়, কি করে তবে সে মুখ দেখাবে পরিবারের মানুষগুলোকে। নিজের ওপর আজকাল বড্ড রাগ হয় নাজের। এত সুন্দর একটা পরিবার তার। সব মেয়েরা কি শ্বশুরবাড়িকে মন থেকে নিজের পরিবার বলে মনে করে? নাচ করে। বিয়ের পর থেকে নিজের পরিবারের মতো আগলে রেখেছে তাকে শ্বশুরবাড়ির মানুষগুলো। যথেষ্ট এলোমেলো একটা মেয়ে নাচ। পুরোদস্তুর সংসারী হয়ে ওঠেনি এখনো। হাসনা বেগম ধৈর্য ধরে তাকে সংসারী করে তোলার চেষ্টা করছেন। শওকত সাহেব তো যেন আসলে তার আরেকটা বাবা। তার কাছে কোনো কিছুর আবদার করতে দেরি আছে, কিন্তু পেতে দেরি নেই। আর সায়েন যেন আকাশ থেকে নেমে আসা দেবদূত তার জীবনে। নাজের জীবনটা আগে জিগসো পাজলের টুকরোর মতো ছিল। সেই টুকরোগুলো যত্ন নিয়ে জোড়া লাগিয়ে চমৎকার এক চিত্রে পরিণত করেছে সায়েন। আর নাজ কি করেছে? কেবল হতাশই করে গেছে তার কাছের মানুষগুলোকে। প্রথমে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেল না, আর এখন মা হতে পারছে না। তার মতো ব্যর্থ মানুষ কি আসলেই এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? সাইম লক্ষ্য করল অন্যমনস্ক ভঙ্গিতে কি যেন ভাবছে নাজ। সঙ্গে সঙ্গে এক হাতে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, ভয় করছে? নাজ সাইমের বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে বলল, হুম। সাইম তার চুলে বিলি কেটে দিয়ে বলল, ভয় করছে কেন? এমন তো না যে আমরা প্রেম করে লুকিয়ে বিয়ে করে ফেলেছি। আজ প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ তুমি, ভয়ের কি আছে? নাচ বুঝতে পারছে সায়েন তাকে হাসানোর চেষ্টা করছে। মানুষটা চিরকালই এমন। নাচকে দুশ্চিন্তায় দেখলে যেন তার আত্মা উড়ে যায়। যে কোনো মূল্যে তার ঠোঁটে হাসি ফিরিয়ে আনার জন্য ব্যাকুল হয়ে ওঠে তার মনটা। নাচ অবশ্য হাসল না। দুশ্চিন্তার আলো গায়ে মেখে বলল, আমি টেনশনে মরে যাচ্ছি আর তুমি ফাজলামি করছো। সায়েম হালকা গলায় বলল, এত টেনশন করতে হবে না তো, সব ঠিকঠাক থাকবে। নাচ মুখটা ভার করে বলল, এতদিন ধরে মা যখনই ফোন করেছে তখনই ওই একটাই প্রশ্ন করেছে, সুখবর কবে দিচ্ছ? ফোনে না হয় কিছু একটা বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সামনাসামনি চেপে ধরলে কি বলবো আমি? সায়েমের মুখটাও খানিক থমথমে হয়ে উঠল এ প্রশ্নে। পিসিওএস শারীরিক রোগ হলেও মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে এর শক্তি অসীম। রোগটা ধরা পড়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে নাজ। চাইলেই মা না হতে পারার কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ভেঙে পড়া নাজকে বরাবরই সামলে রেখেছে সায়েম। মুখ ফিরিয়ে নেয়নি তার ওপর থেকে।
ভেঙে পড়লেও যত্ন নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে তাকে। এমনটাই তো সবার করা উচিত, কিন্তু তার মা কি সেটা মানবে? সাইম ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, বলেছি তো তোমাকে কিছু বলতে হবে না, আমি সবটা সামলে নেব। কি বলবে তুমি? ওই একই অজুহাত দেবে? এখনো সময় হয়নি? হ্যাঁ। নাজের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। হাসনা বেগমের জায়গায় অন্য কেউ থাকলে সাইম তাকে বুঝিয়ে বলতো পুরো বিষয়টা, যাতে সে নাজকে অনবরত বাচ্চার জন্য চাপ না দেয়। কিন্তু নিজের মাকে হাড়ে হাড়ে জেনে সাইম, নাজের অবস্থার কথা জানলে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধবে সে। সাইম নাজের চোখে জল মুছে দিয়ে নরম স্বরে বলল, কি ব্যাপার নাজ, চোখে পানি কেন আবার? দেখি, তাকাও আমার দিকে। আবারও ভিজে গেল নাজের চোখ দুটো। আর্দ্র গলায় সে বলল, আগেও এই কথাটা মাকে বলেছিলে তুমি, তখন অতটা খারাপ লাগেনি। তখন তো সত্যিই বলেছিলে, আর আজ বলবে মিথ্যা? মা তো জানবেই 6 মাস ধরে চেষ্টা করেও কনসিভ করতে পারছি না আমি। সাইম সহজভাবে বলল, 6 মাস কোথায় হলো, 3 মাস তোমার ট্রিটমেন্ট চলেছে, 3 মাস ধরে চেষ্টা করছি। এখন কনসিভ করছো না, ভবিষ্যতে করবে। আমি যে মা হতে পারছি না, এটা যদি মা জানে, তাহলে কি আমাকে আর আগের মতো ভালোবাসবে না? সাইম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, নাজ, এই কথাটা মা যেন জানতে না পারে। আমরা তো বুঝতে পারছি তোমার সমস্যাটা জলদিই মিটে যাবে, কিন্তু মা তো এটা বুঝবে না, অযথা ঝামেলা করবে। ভাগ্যিস পাশে সাইমকে পেয়েছিল নাজ। ছেলেটা একবারও তার অবস্থার জন্য তাকে দোষ দেয়নি। দোষারোপ করার কোনো কারণও তো নেই, সে তো আর নিজে থেকে রোগটাকে বরণ করে নেয়নি। চিরচেনা ভঙ্গিতেই সাইম নাজকে বরণ করল বাড়িটা। হাসনা বেগম কয়েক রকম পিঠা বানিয়ে রেখেছেন। শওকত সাহেব নাজের পছন্দের সব মিষ্টি নিয়ে এসেছেন। কণা সুন্দর করে ঘর সাজিয়েছে। অনেকগুলো পিঠা খেয়ে ক্লান্ত হয়ে পড়লেও তাকে রেহাই দেওয়া হচ্ছে না। সব আগের মতো স্বাভাবিক থাকলেও হাসনা বেগমের মাঝে বিচিত্র এক শীতলতা। এই ভয়টাই পাচ্ছিল নাজ। বসার ঘর থেকে নিজেদের ঘরে যাওয়ার সময়ে হাসনা বেগম হঠাৎ বললেন, দাঁড়াও বৌমা, কথা আছে তোমার সাথে। নাজ আঁতকে উঠে বলল, জি মা। হাসনা বেগম শীতল গলায় বললেন, রান্নাঘরে এসো, রান্নাটা আগে বসাই, তারপর বলছি। হাসনা বেগম ছেলের পছন্দের গরুর কালাভুনা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। নাজ জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে তার পাশে, এটা সেটা এগিয়ে দিচ্ছে। হাসনা বেগম মাংসে মশলা মাখাতে মাখাতে থমথমে গলায় বললেন, তোমাদের বিয়ের কয়েক মাস পর সায়েমের চাচাতো বোন রেনুর বিয়ে হয়। আজ সে এক বাচ্চার মা, আরেকটা পেটে। মনে মনে ঢোক গিলল নাজ। যে ভয়টা এতক্ষণ মনে মনে পুষে রেখেছিল, সেটাই সত্যি হতে যাচ্ছে। নাজ বুঝতে পারছে না কি করে একা হাতে সামাল দেবে এই পরিস্থিতি। কি জবাব দেবে শাশুড়িকে? বাচ্চার প্রসঙ্গ এলে সবসময় তো সাইমই সামলেছে তাকে, এই মুহূর্তে সেও নেই আশেপাশে। হাসনা বেগম আক্ষেপের সুরে বললেন, কত দিক থেকে সুখবর আছে, নিজের ঘর থেকেই শুধু আসে না। নাজ কিছুটা সময় চুপ করে থেকে কম্পিত স্বরে বলল, মা আসলে ও মনে করে এখনো সময় হয়নি। হাসনা বেগম ভ্রু কুঁচকে বললেন, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আরে বাবা, মেয়ে মানুষের শরীর বাচ্চা জন্ম দেওয়ার জন্য অনেক আগে থেকে প্রস্তুত থাকে। সাইম যখন পেটে এলো তখন আমার বয়স 19 বছর, মরে গেছি ওকে জন্ম দিতে গিয়ে। নাজ চুপ করে রইল। সাইমকে দোষ দিতে গিয়ে তার বুক ফেটে যাচ্ছে। তবে এটা যে সাইমেরই নির্দেশ। হাসনা বেগম গম্ভীর গলায় বললেন, সাইমকে বোঝাবে বৌমা, তুমি চেপে ধরলে ও আর মানা করতে পারবে না। নাজ ঘাড় কাত করে সায় জানিয়ে বলল, আচ্ছা মা। আত্মীয় স্বজনদের যন্ত্রণায় কিন্তু টেকা যাচ্ছে না আর। যার সাথেই দেখা হয় সে শুধু জিজ্ঞেস করে, নাতি নাতনি কবে আসবে? নাজ চুপ করে রইল। নাজ, জি? হাসনা বেগম ক্ষীণ সন্দেহ নিয়ে বললেন, কিছু লুকাচ্ছ না তো আমার থেকে?
নাজ আঁতকে উঠে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, না মা, আমি আবার কি লুকোবো। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো আলস্যের ভঙ্গিতে। দুপুরের খাবারের পর বিছানায় পড়ে রইল অনেকটা সময়। পাশের বাড়িতেই বাবা মা রয়েছেন। অন্যান্য সময়ে এ বাড়িতে পা রাখতেই এক দৌড়ে তাদের সঙ্গে দেখা করে আসতো নাজ। আজ ঠাঁই পড়ে রইল এখানেই। মনের অবস্থা ভালো না। মন ভালো না থাকলে সুখকর অনুভূতিদায়ক কোনো কাজেও মন বসে না। সায়েম পুরোটা সময় জড়িয়ে রাখত তাকে বুকের মাঝে। কিছুটা হলেও মনের অশান্তি দূর হয়েছে তাতে। বিকেলের দিকে ঘর থেকে বেরিয়ে নিজের হাতে সকলের জন্য চা বানালো নাজ। আগে সে একেবারেই চা বানাতে পারত না। কখনো চায়ের পাতা বেশি দিয়ে ফেলত, কখনো চিনি কম। কিন্তু আজকাল চা বানানোটা বেশ রপ্ত করে ফেলেছে। শওকত সাহেব চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে বললেন, বাহ, চমৎকার হয়েছে চাটা। একেই বলে ঘরের লক্ষ্মী। হাসনা বেগম আচমকা সকলের সামনেই থতমত গলায় বললেন, নাতি নাতনির মুখ দেখাচ্ছে না, এমন লক্ষ্মী দিয়ে কি করব। কথাটা যেন তীক্ষ্ণ শুলের মতো এসে বিঁধল নাজের বুকে। কষ্টগুলো একটু একটু করে মনের ভেতর জমে উঠেছে। জমতে জমতে প্রায় উপচে পড়ার উপক্রম। চোখে জল ছলছল করছে তার। মুছে নিল না সেই জল। মুছতে গেলে যদি কেউ দেখে ফেলে। প্রাণপণ চেষ্টা করল চোখের জল কাউকে না দেখানোর। সাবধানে সকলকে এড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালো। দুহাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছে সে। হঠাৎ বারান্দায় এলো কণা। নাজকে কাঁদতে দেখে চমকে উঠে বলল, নাজ, তুই কাঁদছিস? নাজ কিছুই বলল না। তার কান্না যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। কণা তার কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বলল, মায়ের কথায় মন খারাপ করিস না নাজ, মা তো এমনই। হাসনা বেগমের কথায় সে মন খারাপ করেনি। সকল রাগ, সকল কষ্ট তার নিজের ওপরে। হাসনা বেগম তো ঠিকই বলেছেন। নাজ কান্নামাখা গলায় বলল, আমরা চেষ্টা করছি কণা, ডক্টরও দেখাচ্ছি, কিন্তু। ডক্টর দেখাচ্ছ মানে? হাসনা বেগমের হতবিহ্বল কণ্ঠ পাওয়া গেল বারান্দার বাইরে থেকে। রীতিমতো জমে গেল নাজ। গলা দিয়ে তার স্বর বেরই হচ্ছে না। হাসনা বেগম দ্রুত পায়ে বারান্দায় প্রবেশ করতে করতে বললেন, ডক্টর দেখাচ্ছ মানে কি? কি হয়েছে তোমার? চুপ করে রইল নাজ। বলার মতো কোনো কথাই যে নেই তার কাছে। চেঁচামেচির শব্দ পেয়ে সায়েমও ছুটে এলো বারান্দায়। হাসনা বেগম অনবরত ডক্টরের দেখানো নিয়ে প্রশ্ন করেই যাচ্ছেন। সায়েমকে দেখে নাজ ভীত অসহায় দৃষ্টি নিক্ষেপ করল তার দিকে। নাজের চুপসে যাওয়া মুখটা দেখে সায়েমের বুকটা যেন ধক করে উঠল। সায়েম শান্ত ভঙ্গিতে বলল, নাজ, ঘরে যাও। হাসনা বেগম তীক্ষ্ণ স্বরে বললেন, ঘরে যাবে মানে? আমি কিছু জিজ্ঞেস করেছি ওকে। সায়েম গম্ভীর গলায় বলল, যা বলার আমি বলছি। তুই কি বলবি? তুই তো বউয়ের পক্ষই নিবি। সায়েম ধৈর্যহারা কণ্ঠে বলল, হ্যাঁ নেব। তোমরাই তো জোর করে নাজের সঙ্গে বিয়ে দিয়েছ আমাকে। বিয়ে যখন করেছি তখন সারা পৃথিবীর কাছ থেকে ওকে ডিফেন্ডও করব। নাজের চোখ দুটো আবারও ভরে গেল জলে। তার মতো ব্যর্থ একটা মানুষের জন্য সায়েম নিজের পরিবারের বিপক্ষে চলে যাচ্ছে কেন? কি আছে তার মাঝে? নাজ আবারও অশ্রু লুকাবার তাগিদে ঘরের দিকে পা বাড়ালো। কণা গেল তার পিছু পিছু। হাসনা বেগম অগ্নিকণ্ঠে প্রশ্ন করলেন, সমস্যাটা নাজেরই, তাই না? সায়েম বিন্দুমাত্র দ্বিধা না করে মিথ্যাটা বলল, সমস্যা কারো না মা, এখন কনসিভ করতে পারছে না, ভবিষ্যতে পারবে, এটা নিয়ে এত ব্যস্ত হওয়ার তো কিছু নেই। হাসনা বেগম অবাক গলায় বললেন, সায়েম, তুই বুঝতে পারছিস কি বলছিস তুই? ওই মেয়েটা কখনো নাতি নাতনির মুখ দেখাতে পারবে না আমাদের। সায়েম ব্রো কুঁচকে বিরক্ত স্বরে বলল, কি যাতা বলছো মা? এমন কিছুই না। নাজ বললই তো ডক্টর দেখাচ্ছি। কবে থেকে চলছে এসব? ডক্টর দেখানোর পরও কেন মা হতে পারছে না ও? মা, এটা ম্যাজিক না, সময় লাগবে। প্লিজ নাজের ওপর চাপ দেওয়া বন্ধ করো। সায়েম গটগট করে হেঁটে চলে গেল ঘরের ভেতর। হাসনা বেগম মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল,
হায় খোদা, এই ছিল আমার কপালে! কেন যে এমন একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে গেলাম! ঘরে গিয়ে সায়েম কাঁদতে দেখল না নাজকে। কান্নাগুলো ইদানিং চোখে সয়ে গেছে। অশ্রুগুলোর চোখ বেয়ে বের হতেও ক্লান্তি লাগে। বিছানার ওপরে জড়সড় ভঙ্গিতে বসে আছে নাজ। চোখে মুখে তার এক রাশ হতাশা, এক রাশ উদ্বেগ। দরজাটা বন্ধ করে নাজের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে সায়েম। তার বুকে মুখ লুকিয়ে মনটা আবারও আর্দ্র হয়ে উঠল। সামনে রাখা নিজেকে আবারও বেসামাল করে তুলল নাজ। আবারও কান্না পাচ্ছে, তবে কাঁদতে পারছে না। সায়েমের বুকে মুখ লুকিয়ে নাজ বলল, মা আমাকে আর সহ্য করতে পারবেন না, আর ভালোবাসবে না। নাজের চুলের মাঝে হাত বুলিয়ে সায়েম বলল, ধুর বোকা মেয়ে, এমন কিছুই হবে না। মা তোমাকে অনেক ভালোবাসে। আমরা ট্রিটমেন্টের কথাটা জানাইনি বলে রাগ করেছে, একটু পরেই রাগটা কমে যাবে। নাজ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমরা তো কম চেষ্টা করলাম না সায়েম। এত চেষ্টার পরও যদি আমি মা হতে না পারি, মা তো আমাকে ঘৃণা করা শুরু করবে। নাজকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে সায়েম বলল, তুমি আস্ত একটা বোকা মেয়ে নাজ। শুধু শুধু ভয় পাচ্ছ কেন? বলেছি না আমাদের ফুটফুটে একটা বাবু হবে। তুমি শুধু একটু ধৈর্য ধরে থাকো প্লিজ। নাজ সংশয় মাখা গলায় বলল, আমি যদি কখনো তোমাকে বাবা ডাক শোনাতে না পারি, তাহলে কি হবে জানো সায়েম? মা বলবে আমাকে ছেড়ে দিতে। তুমি আমাকে ছেড়ে দেবে? সাইম মৃদু ধমক দিয়ে বলল, খবরদার, এসব কথা আর কখনো বলবে না নাজ। কত সহজে বলে দিলে কথাটা, অথচ একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমি থাকবো কি করে। নাজ সাইমের গলা জড়িয়ে ধরে মিনতির সুরে বলল, আমাকে ছেড়ে দিও না সাইম, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। নাজকে বুকের মাঝে আগলে রেখে দীর্ঘশ্বাস ফেলল সাইম। একে তো নাজের অশান্ত মনটা, তার ওপরে বাড়ির অস্থিতিকর পরিস্থিতি। বেশ বুঝতে পারছে সায়েম, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে তারা। হোক গিয়ে, সায়েম তো ঠিক এভাবেই শক্ত হাতে বুকের মাঝে আগলে ধরে রাখবে নাজকে সব সময়। আপনারা শুনছেন বইটি নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। বিরাট ভুল হয়ে গেছে। সায়েম মনে মনে নিজেকে বারবার একটাই প্রশ্ন করছে, কেন সে নাজকে সঙ্গে নিয়ে আসতে গেল ময়মনসিংহে? আচমকাই কতগুলো দিন ছুটি পেয়ে গেল বলে আশা। মন বারবার বলছিল বাড়িতে এবার একটা না একটা ঝামেলা হবেই। এমনিতেই মেয়েটার মনের অবস্থা ভালো ছিল না। হাসনা বেগমের বদৌলতে সেই অবস্থা এখন আরও খারাপের দিকে। আজ সকালে উঠে আরেক দফা চেঁচামেচি করেছেন তিনি। নিজেকেই দোষারোপ করছেন অনবরত। ছেলে তো তার বিয়ে করতে চায়নি নাজকে, কেন যে জোর করে বিয়েটা দিতে গেলেন তিনি? অথচ তিনি এখনো জানেন না সমস্যাটা নাজের। না জেনেই দোষের তীক্ষ্ণ তীর তার দিকে ছুঁড়ে দিচ্ছেন। জানলে কি যে করতেন কে জানে। এর আগে সায়েম নাজকে রেখে এসেছে তার বাবার বাড়িতে। এখানে থাকলে মানসিকভাবে যতটুকু জোর তার অবশিষ্ট আছে ততটুকুও ফুরিয়ে যাবে। এলোমেলো চিন্তা করতে করতে সায়েমের হাত চলে গেল তার ফোনে। স্ক্রিন অন করতেই কানে ভেসে এলো একের পর এক নোটিফিকেশন। নোটিফিকেশন চেক করার বেলায় বরাবরই তার আলসেমি, তবে আজ নিজের অজান্তেই চোখে পড়ল একটা নোটিফিকেশনের ওপর। ফেসবুকে কেউ কোনো একটা পোস্টে ট্যাগ করেছে তাকে। ফেসবুক সেটা প্রোফাইলে দেখানোর অনুমতি চাচ্ছে। নাচ ছাড়া তেমন কেউ ফেসবুকের পোস্টে তাকে ট্যাগ করে না। তার মনের যে অবস্থা, তাতে মনে হয় না সে ফেসবুকে ঢুকে পোস্ট করে বেড়াচ্ছে। তাহলে কে ট্যাগ করলো? নিতান্তই কৌতূহলের বশে ফেসবুকে ঢুকলো। যা দেখলো তা প্রবল রাগ বিরক্তির সাগরে ডুবিয়ে দিল তাকে। বহু পুরনো একটা ছবি পোস্ট করে সায়েমকে ট্যাগ করেছে সেতারা। তাদের দুজনের প্রেমকালীন ছবি। ক্যাপশনে লেখা, মিস দোজ গোল্ডেন ডেজ। ভ্রু কুঁচকে ছবিটার দিকে তাকিয়ে রইল সায়েম।
এতদিন পর এই মেয়ের উত্থান হলো কোত্থেকে? বছরখানেক আগে সায়েম শুনেছিল সে তারা বিয়ে করেছে। বিয়ের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে পুরনো ছবি পোস্ট করার মানে কি? নিজের ঘরের বিছানায় গা এলিয়ে পড়ে আছে নাচ। এই ঘরটা তার বেড়ে ওঠার সাক্ষী, হাজারো গোপন অশ্রুর সাক্ষী, ছোট বয়সে রাত জেগে সাইমের ছবি দেখার সাক্ষী। এই ঘরটাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে যেতে পারলে বেশ হতো। ঘরের দরজা খোলাই ছিল। আয়েশা বেগম হঠাৎ দরজার বাইরে থেকে মাথা বের করে বললেন, নাচ, তোর বাবা ডাকছে। নাচ বিরক্ত গলায় বলল, কেন? আহা, আয় না। হাজার বিরক্তি সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো নাচ। এই পৃথিবীর কেউই তাকে শান্তি দিচ্ছে না। শাশুড়ির অশান্তি থেকে বাঁচতে নিজ বাড়িতে এসেছে, অথচ এখানেও নেই শান্তি। মঈন সাহেব বারান্দার বেতের সোফায় বসে আছেন। তার সামনে থাকা কাঁচের টেবিলে 3 কাপ চা। খবরের কাগজের দুপাতা চোখের সামনে মেলে ধরে পড়ছিলেন এতক্ষণ। নাচকে দেখেই তা ভাঁজ করে রাখলেন টেবিলের ওপর। নাচ গম্ভীর গলায় বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমাকে ডেকেছ বাবা? মঈন সাহেব গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললেন, হ্যাঁ মা, জরুরি কথা আছে তোর সঙ্গে। বলো, বস আগে। নাচ বসল বাবার মুখোমুখি। চায়ের কাপ তুলে চুমুক দিল তাতে। তাদের বারান্দায় 2টো মাত্র সোফা। আয়েশা বেগম তাই একটা বেতের মোড়া টেনে এনে বসলেন মেয়ের পাশে। চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে নাচ বলল, কি বলবে? মঈন সাহেব কিছুটা সময় চুপ করে থেকে বললেন, তুই ভালো আছিস মা? নাচ বিভ্রান্ত স্বরে বলল, হ্যাঁ আছি। হঠাৎ এ প্রশ্ন? মঈন সাহেব শীতল গলায় বললেন, দেখ মা, আমরা যে তোকে খুব ভালোবাসি এটা তো তুই জানিস, জানিস না? জানি। অবস্থা মোটেও ভালো ঠেকছে না নাজের কাছে। তার বাবা মা কোনো কালেই এতটা নরম সুরে কথা বলে না তার সঙ্গে। নিশ্চয়ই কোনো একটা বিপত্তি বেঁধেছে। মঈন সাহেব হাসি হাসি গলায় বলল, তুই বিয়ে করে ঢাকায় চলে যাওয়ার পর থেকে আমাদের মনটাও সারাক্ষণ ওখানেই পড়ে থাকে। ভ্রু কুঁচকে একবার বাবা আরেকবার মায়ের দিকে তাকালো নাচ। সে বিয়ে করে ঢাকায় আছে আজ 3.5 বছর হলো। সময়টা নেহায়েত অল্প নয়। এতটা দীর্ঘ সময়ে কখনো এই জাতীয় কথা বলেনি তার বাবা মা তাকে। আজ বলছে কেন? মঈন সাহেব কোমল ভঙ্গিতে বললেন, আমরা চাই তুই সবসময় ভালো থাক। তোর জন্য ভালোটাই চেয়ে এসেছি সবসময়। বিরক্তিতে ধৈর্যহারা হয়ে নাচ বলল, এত ঘোরানো পেঁচানো কথা শুনতে ভালো লাগছে না বাবা। কি বলবে তাড়াতাড়ি বলো। তুই যে ভালো নেই সেটা আমরা খুব ভালো করেই জানি। নাচ আঁতকে উঠে বলল, মানে? নাচ যে কনসিভ করতে পারছে না এটা কি কোনোভাবে জেনে গেল তারা? কিন্তু জানবেই বা কি করে? বাচ্চা সংক্রান্ত কোনো আলোচনাই তো হয়নি মায়ের সাথে। তবে কি হাসনা বেগম বলেছেন কিছু? নাজ আর কিছু ভেবে ওঠার আগেই লক্ষ্য করল আয়েশা বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। নাজ অবাক এবং বিরক্ত হয়ে বলল, আরে কি আশ্চর্য, কাঁদছ কেন? আয়েশা বেগম কান্নামাখা গলাতেই বললেন, আহারে আমার মেয়েটা আমাদের কথা ভেবে চুপ করে সব সহ্য করে গেছে, একবারও অভিযোগ করেনি। নাজ বিস্মিত গলায় বলল, কিসের অভিযোগ করব? আয়েশা বেগম কোনো মতেই চোখের জলগুলো মুছে মেয়েকে জোর গলায় বললেন, শোন মা, এমন বিশ্রী একটা সম্পর্কে আটকে থাকার কোনো দরকার নেই। আমার মেয়ে কি জলে ভেসে এসেছে নাকি? কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে ফেললেন আয়েশা বেগম। নাজের জন্য আকাশ থেকে পড়ার জোগাড় হলো। হঠাৎ করে এসব কি বলছে তার বাবা মা? নাচ ব্যস্ত গলায় বলল, তোমরা প্লিজ বলবে কি যাতা বলে যাচ্ছ তখন থেকে? আয়েশা বেগম থমথমে ভঙ্গিতে বললেন, সায়েমের যে বাইরে আরেকটা সম্পর্ক আছে সেটা আমরা জেনে গেছি। নাচ চমকে উঠে বলল, কি? বাবা মা দুজনেই নিশ্চুপ। নাচ ভেবে পাচ্ছে না কি বলবে অথবা কি করবে। একটা বিষয়ে নিশ্চিত হলো অন্তত,
তাদের উদ্বেগটা তার কনসিভ না করতে পারা নিয়ে নয়। তাহলে কি কেউ নির্ঘাত সায়েমের নামে বাজে কথা বলেছে তাদের কাছে? নাজ তীক্ষ্ণ স্বরে বলল, সায়েম নিজেই জানে না ওর আরেকটা সম্পর্ক আছে আর তোমরা জানো? হচ্ছে কি এসব? আয়েশা বেগম চোখ মুখ বিকৃত করে বললেন, যে মেয়েটার সাথে কুকীর্তি করে বেড়াচ্ছে সে নিজে এসেছিল আমাদের কাছে। নাজ একরাশ কৌতূহল নিয়ে বলল, কে এসেছিল? আয়েশা বেগম এক আকাশ সমান আক্ষেপ নিয়ে বললেন, ছি ছি, কত ভালো ছেলে মনে করেছিলাম ছেলেটাকে, সেই ছেলে কিনা তোর গায়ে হাত তোলে। বুকের ভেতর ছোটখাটো ধাক্কা খেল নাজ। এত এত মিথ্যায় বিষিয়ে আছে তাদের মনটা। কে বলল এত মিথ্যা? নাজ ব্যথা পেতে পারে ভেবে যে মানুষটা তার হাতও আলতো করে ধরে সে নাকি হাত তোলে তার গায়ে। মঈন সাহেব গম্ভীর গলায় বললেন, নিজে থেকে ডিভোর্স দিলে তো নাজকে সম্পত্তির ভাগ দিতে হবে, তাই অত্যাচার করছে যাতে নাজই বাধ্য হয়ে ডিভোর্সটা দেয়। ওর ইচ্ছায় পূরণ হবে, কিন্তু ওই ছেলের নামে আমি মামলা করব। নাজ বেশ অনেকটা সময় চুপ করে থেকে বলল, বাবা, কে বলেছে এসব বাজে কথা তোমাদের? সেতারা। নাজের গা বেয়ে প্রবল কোনো এক হাওয়া বয়ে গেল। এতদিন পর এই নামটা আবারও ফিরে এলো তার জীবনে। সেতারা কি তাহলে এই বাড়িতে এসেছিল? মিথ্যা গল্প সাজিয়ে বলেছে তার বাবা মাকে? আয়েশা বেগম ঘৃণামাখা গলায় বললেন, ছি ছি, ওই মেয়েটার সাথে নাকি সায়েম আরেকটা বাসা নিয়ে থাকে। ছি। নাজ বলল, মা, এসব কিছুই না। সেতারা মেয়েটার সঙ্গে ওর অনেক পুরনো ঝামেলা ছিল, হয়তো সেই রাগ মেটাচ্ছে। তুই কিছুই জানিস না বোকা মেয়ে, তোকে ডিভোর্স দিয়ে সায়েম ওকে বিয়ে করবে। একসঙ্গে কত ছবি দেখেছি ওদের। নাজ অস্থির হয়ে বলল, আরে বাবা, বিয়ের আগে ওই মেয়েটার সাথে সায়েমের সম্পর্ক ছিল, তখনকার ছবিই দেখিয়েছে হয়তো। আয়েশা বেগম অবিশ্বাসের সুরে বললেন, তুই কি করে এরকম একটা মানুষকে অন্ধবিশ্বাস করছিস, যে মানুষটা প্রতিনিয়ত তোর গায়ে হাত তোলে? নাজ চুপ করে রইল। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না তার মাঝে। মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে একের পর এক প্রশ্ন। ঘটনাগুলো পরপর সাজাতে ব্যস্ত নাজ। সে তারা হঠাৎ এসে দেখা করেছে তার বাবা মায়ের সঙ্গে। তাদেরকে জানিয়েছে একের পর এক মিথ্যা। প্রথম মিথ্যা, সায়েমের সঙ্গে এখনও তার সম্পর্ক আছে। দ্বিতীয় মিথ্যা, সায়েম নাজের গায়ে হাত তোলে। সে তারা যে তাদের সংসার ভাঙার জন্য এসব চেষ্টা করছে, এটা বুঝতে সায়েন্স লাগে না। কিন্তু কেন ফিরতে চাইছে সায়েমের জীবনে? এতই সোজা। নাজ গম্ভীর গলায় বলল, এই মিথ্যেটাও বলেছে। আমি ব্যথা পাবো, কষ্ট পাবো, এমন কোনো কাজ আজ পর্যন্ত করেনি সায়েম। গায়ে হাত তোলা তো দূরের কথা। মঈন সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোকে ভয় দেখিয়েছে না সায়েম, যাতে তুই সত্যিটা কাউকে না বলিস? নাজ অস্থির গলায় বলল, বাবা প্লিজ, বাইরের একটা মানুষের কথার মূল্য তোমাদের কাছে বেশি নাকি আমার কথার? আয়েশা বেগম কাঁদো কাঁদো গলায় বললেন, আমি এত কিছু বুঝি না, ওই ছেলের সঙ্গে তোকে থাকতে হবে না। মঈন সাহেব বললেন, আমি ডিভোর্স লেটার রেডি করিয়েছি, আজই পাঠিয়ে। নাজ এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, বাবা, পাগল হয়ে গেছো তোমরা? কোনো কিছু যাচাই না করে আমার সাথে একবারও কথা না বলে কি করে এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেললে? নাজের রাগ দেখে দুজনেই বোধহয় কিছুটা দমে গেলেন, তবুও প্রকাশ করলেন না সেই দমে যাওয়া। নাজ কঠিন গলায় বলল, একটা কথা মনে রেখো বাবা, আমি মরে যাব তবুও সায়েমকে ডিভোর্স দেব না। ঘরের দিকে এগিয়ে যেতে যেতে নাজ শুনল তার বাবার কণ্ঠস্বর, আমাদের কথাই তোকে শুনতে হবে নাজ। রাগে গা জ্বলে যাচ্ছে সায়েমের। নাজের কাছ থেকে ঘটনাটা জানার পর থেকেই রাগটা বাড়তে শুরু করে একটু একটু করে। দুই পরিবার একসঙ্গে দুদিক থেকে ঝামেলা শুরু করার অর্থই খুঁজে বেড়াচ্ছে সায়েম। ফেসবুকে খানিকক্ষণ বিচরণ এবং বন্ধুদের সঙ্গে কয়েকটা ফোন কলের মাধ্যমেই বিষয়টা স্পষ্ট হলো তার কাছে। সেতারার সেই বিয়ে 6 মাসও টেকেনি, ছেলে নিজ থেকে ডিভোর্স দিয়েছে তাকে।
এদিকে সাইমের জীবনটা সুখে ছেয়ে আছে নাচের কারণে। নিজের বিয়ে ভেঙে যাওয়ার পর সেতারার কাছে সাইমের সুখটাও সহ্য হচ্ছে না। সেজন্যই খেলল এমন জঘন্য খেলা। বহু বছর পর আবারও এই নাম্বারে ডায়াল করল সাইম। একটা সময় প্রতিদিন অসংখ্য ফোন করতো এই নাম্বারে এসে। ফোন আসতো অবাধে। সেতারার নম্বরটা ডিলিট করতে গিয়েও করেনি সাইম। যদি কোনোদিন দরকার পড়ে, দরকারটা শেষমেশ আজ পড়েই গেল। দুটো রিং বাজতেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করল সেতারা। ঝলমলে কণ্ঠে বলল, সাইম, তুমি আমাকে ফোন করেছ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সাইম থমথমে গলায় বলল, কি চাও তুমি? সেতারা থতমত খেয়ে বলল, মানে? সাইম দাঁতে দাঁত চেপে বলল, বাংলা বুঝতে পারছো না? কি চাও তুমি? আমি আবার কি চাইব? সাইম তীক্ষ্ণ স্বরে বলল, তোমার সাথে নাকি আলাদা একটা বাসা ভাড়া নিয়েছি আমি। তা সেই বাসাটা কোথায়? এসব কি বলছো তুমি সাইম? সাইম শীতল কণ্ঠে বলল, নাটক করবে না আমার সঙ্গে। তোমাকে বিয়ে করব বলে যেখানে প্রতিনিয়ত আমার বউকে অত্যাচার করছি, সেখানে তুমিই যদি নাটক করো, তাহলে কি করে চলবে? সেতারা অসহায় ভঙ্গিমায় বলল, আমি কিছুই বুঝতে পারছি না সাইম। কি চাইছো তুমি? আমার জীবনে ফিরতে চাইছো? সেতারা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, সেই সুযোগ আমি কখনো পাবো কি না জানি না সাইম। তবে এতটুকু জানি, যদি পাই তাহলে লুফে নেব সেই সুযোগ। সাইম দাগছিলের স্বরে বলল, সেই সুযোগ তুমি কোনো দিনও পাবে না সেতারা। যত খুশি তত গুজব রটাও আমার নামে, আমাকে আর পাবে না তুমি। আই এম হ্যাপিলি ম্যারিড। কি আছে ওই মেয়েটার মধ্যে? তোমার পাশে তো একদমই মানায় না ওকে। সাইম হুমকির স্বরে বলল, সেটা নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। আমার বউ আমাকে মেন্টাল পিস দেয়, যেটা তুমি কখনো আমাকে দাওনি। ফার্দার যদি এরকম নোংরামি করো, তাহলে আমার আসল রূপটা তুমি দেখবে। বহিরাগত কেউ চাইলেই তীব্র আক্রমণে ভেঙে ফেলতে পারে না দুটো মানুষের ঘর। সেই ঘর যদি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে বাঁধা হয়, তবে তা ভাঙা হয়ে দাঁড়ায় অসম্ভব। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। নাজের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বুক টিপ টিপ করছে অনবরত। আজ সকাল সকাল কোনো মতে নাস্তা করেই বেরিয়ে গেছে বাইরে। সাইমকে যদিও কিছুই জানায়নি। ছুটির দিনে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সে। তাছাড়া চেনা এলাকায় একা একা কোনো অসুবিধাই হবে না তার। ফিরে আসার পথে ভাবল, বাবার বাড়িতে না গিয়ে আগে শ্বশুর বাড়িতেই যাবে। শ্বশুর বাড়ির মূল দরজার সামনে নিজের বাবা মাকে দেখেই তার চক্ষু চড়ক গাছ। আয়েশা বেগম এবং মঈন সাহেব দুজনেই থমথমে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। মঈন সাহেবের হাতে খাকি রঙের একটা খাম। নাচ শুকনো ঠোক গিলে বলল, তোমরা এখানে? মঈন সাহেব গম্ভীর গলায় বললেন, তোর অপেক্ষাই করছিলাম, তোকে সঙ্গে নিয়ে এ বাড়িতে ঢুকব। নাচ কম্পিত স্বরে বলল, কিন্তু কেন? আয়েশা বেগম বিরক্ত গলায় বললেন, এত প্রশ্ন করতে হবে না, চল আমাদের সঙ্গে। কলিং বেল চেপে জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নাচ। মন বলছে ভালো কিছু অপেক্ষা করছে না তার জন্যে। মাথা ঘুরিয়ে একবার বাবা মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করল নাজ। দুজনের চোখে মুখেই অসম্ভব গাম্ভীর্য। আয়েশা বেগমের চোখে মুখে খানিক রাগও বটে। দরজা খুললেন হাসনা বেগম। নাজ কাল বাবার বাড়িতে চলে যাওয়ার পর এই প্রথম এলো, সঙ্গে আবার তার বাবা মা। হাসনা বেগম একবার নাচের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন অবজ্ঞায়। তার বাবা মায়ের দিকে তাকিয়ে খানিক বিস্ময় নিয়ে বললেন, আপনারা? মঈন সাহেব শীতল কণ্ঠে বললেন, না জানিয়ে আসার জন্য দুঃখিত ভাবি, কিন্তু কথা দিচ্ছি এটাই আমাদের এ বাড়িতে শেষবারের মতো আসা। নাজের বাড়ন্ত হৃৎস্পন্দন আরেকটু বেড়ে গেল। গলা পর্যন্ত কান্না এসেছে তার। কোনো মতে নিজেকে শক্ত রাখছে। ইচ্ছা করছে
বাবা মাকে নিয়ে ঠিক এই মুহূর্তে বাড়িতে ছুটে যেতে। কিন্তু এই মুহূর্ত থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। দুই পরিবার মুখোমুখি। নাজের ধারণা ঠিক হলো না। সাইম ভোরবেলাতেই উঠে গেছে। সেতারার নিক্ষেপ করা ওই তীক্ষ্ণ অপবাদগুলো গায়ে মেখে দীর্ঘক্ষণ ঘুম হয়নি তার। ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে সারা রাত ছটফট করেছে ছেলেটা। ডাইনিং টেবিলে দেখা মিলল তার। ফোনে কি যেন করছিল সায়েম। নাজ বাবা মাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতেই ফোন রেখে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে হাজারো বিস্ময়, মনে অচেনা অজানা এক ভয়। নাজের সঙ্গে এক মুহূর্তের চোখাচোখি হলো তার। নাজের চোখ দুটোতে এক রাশ ভয়। ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। সাইম তার মোহনীয় দৃষ্টি দিয়েই জানান দিল, ভয় নেই, আমি আছি। কণা মানুষজনের শব্দ পেয়ে পা রাখল বসার ঘরে। সাইম বুঝতে পারছে পরিস্থিতি ভালোর দিকে এগোনোর সম্ভাবনা ক্ষীণ, তাই ইশারায় আবারও বোনকে পাঠিয়ে দিল ঘরে। শওকত সাহেব বসার ঘরের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। সকলে দেখতেই উৎফুল্ল ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বললেন, আরে ভাই সাহেব, বসুন বসুন। মঈন সাহেব কণ্ঠে গাম্ভীর্য ধরে রেখে বললেন, বসার কোনো ইচ্ছে আমাদের নেই, জরুরি একটা কাজে এসেছি, কাজটা শেষ হলেই চলে যাব। শওকত সাহেবের উচ্ছ্বাস নিমিষেই ম্লান হয়ে গেল। ফুটে উঠল এক রাশ দুশ্চিন্তা। উদ্বিগ্ন গলায় তিনি বললেন, কি কাজ? মঈন সাহেব ভ্রু কুঁচকে বললেন, আপনাদের কথায় বিশ্বাস করে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, ভুলটা শুধরে নিতেই এসেছি। শওকত সাহেব কিছুই বুঝে উঠতে না পেরে বললেন, কিসের ভুল ভাই সাহেব? নাজের বুক কাঁপছে রীতিমতো। একটা ভুল বোঝাবুঝির কারণে তার বাবা মা এতটা বাড়াবাড়ি করবে স্বপ্নেও ভাবেনি সে। তাদেরকে বোকা বানানো এতটাই সোজা? আয়েশা বেগম চোখ মুখ বিকৃত করে বললেন, অনেক বড় বড় কথাই তো বলেছিলেন আপনারা। ছেলে নাকি সোনার টুকরো, এমন ছেলে লাখে একটা, এই নাকি লাখে একটার নমুনা। নাজ আর সামলে রাখতে পারল না নিজেকে। মায়ের কাছে গিয়ে তার হাত ধরে নিচু গলায় বলল, মা, তোমাদেরকে বলেছি না ওসব কথা মিথ্যা, অযথা সিনক্রিয়েট করছো কেন? এক্ষুনি বাসায় চলো। হাসনা বেগমের ভেতরটা তেলে বেগুনে জ্বলে উঠছে। এমনিতেই পুত্রবধূর ওপর গত কয়েকদিন ধরে বিরক্ত সে। তার বাবা মায়ের এই আকস্মিক আগমন যেন সেই বিরক্তির আগুনে ঘি ঢালার কাজ করছে। তিনি থমথমে গলায় জিজ্ঞেস করলেন, কি করেছে সায়েম? আয়েশা বেগম তীক্ষ্ণ স্বরে বললেন, সেটা আপনার সোনার টুকরো ছেলেকেই জিজ্ঞেস করুন। হাসনা বেগম সায়েমকে কিছু জিজ্ঞেস করার আগেই সে আয়েশা বেগমকে বোঝানোর চেষ্টা করে। বলল, একটা ভুল বোঝাবুঝি হয়েছে মা, বিশ্বাস করুন। আয়েশা বেগম শীতল গলায় বললেন, কোনটা ভুল আর কোনটা সঠিক আমাদের শেখাতে আসবেন না। হাসনা বেগম ধৈর্যহারা কণ্ঠে বললেন, এসব কি হচ্ছে সায়েম? সায়েম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো মা, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মঈন সাহেব ভারী গলায় বললেন, নিজের বাবা মাকে তুমি যা খুশি বুঝ দিতে পারো সায়েম, কিন্তু আমাদের পারবে না। কত বড় সাহস তোমার, আমার মেয়ের গায়ে হাত তোলো? হাসনা বেগম বললেন, কি? হাসনা বেগম এবং শওকত সাহেব একসঙ্গে চমকে উঠলেন। চমকে উঠে একে অপরের দিকে বিভ্রান্ত দৃষ্টি নিক্ষেপ করলেন এক মুহূর্তের জন্য। নিজেদের ছেলেকে বেশ ভালো করেই চেনেন তারা। সায়েম বরাবরই শান্তশিষ্ট একটা ছেলে, বাবা মায়ের আদর্শে বড় হওয়া একটা ছেলে। এই ছেলের আদর্শ এতটা নিচু স্তরের নয় যে সে বউয়ের গায়ে হাত তুলবে। শওকত সাহেব হতভম্ব হয়ে বললেন, আপনারা নিজেরাও বুঝতে পারছেন কি বলছেন? আয়েশা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, খুব ভালোভাবেই বুঝতে পারছি। নাজির চোখ দুটো বেয়ে অনবরত জল পড়ছে। অশ্রু লুকিয়ে রাখার চেষ্টায় ইস্তফা দিয়েছে সে। আসলেই তার মতো ব্যর্থ মানুষ হয় না। সে তারা অভিযোগগুলো যে সবই মিথ্যা আর বানোয়াট বাবা মাকে বোঝাতে ব্যর্থ হয়েছে সে। সায়েমকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে এভাবে।
হাসনা বেগম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন নাজের দিকে। নাজের চোখে জল দেখে তার রাগটা আরো বেড়ে গেল। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, বা নাজ, চমৎকার! নিজের দোষ ঢাকার জন্য এখন আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। নাজ অসহায় ভঙ্গিতে না সূচক মাথা নেড়ে বলল, না মা। আয়েশা বেগম তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার মেয়ে কিছুই বলেনি। মুখ বুজে দিনের পর দিন অত্যাচার সহ্য করে গেছে আপনাদের ছেলে। যা জানার বাইরে থেকেই জেনেছি। শওকত সাহেব গম্ভীর ভঙ্গিতে ছুড়ে দিলেন যৌক্তিক একটি প্রশ্ন। একটা ছেলে তার স্ত্রীর গায়ে যদি হাত তুলেও থাকে, সেটা বাইরের মানুষ কি করে জানবে? আয়েশা বেগম জোর গলায় বললেন, জানার মতো মানুষ হলে অবশ্যই জানবে। আপনার ছেলের প্রেমিকা বলেছে। আরেক দফা চমকে উঠলেন হাসনা বেগম ও শওকত সাহেব। ছেলের ওপর এমন গুরুতর অভিযোগে তাদের প্রতিক্রিয়া কি হবে বুঝতেই হিমশিম খাচ্ছেন দুজনে। অপমানে মোটেও মুষড়ে পড়ছে না সায়েম। সে জানত এমন কিছুই হতে চলেছে, সবই তার ভুলের ফল। সেতারার মতো মেয়েকে দিনের পর দিন প্রশ্রয় না দিয়ে অনেক আগেই সম্পর্কটা শেষ করে দিলে এত বড় দুঃসাহস সে কোনো কালেই পেত না। সায়েমের বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অন্য একটা কারণে। নাজ নিঃশব্দে কাঁদছে। পা দুটো তার থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তার। মেয়েটার চোখের জল একটু একটু করে শেষ করে দিচ্ছে সায়েমকে। চুপ করে থাকলে কোনো সমাধান পাওয়া যাবে না। সায়েম তাই পরিষ্কার গলায় বলল, এ সবই মিথ্যা কথা মা। নাজের সাথে বিয়ের আগে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এটা সত্যি। নাজও জানে সেই সম্পর্কের কথা, কিন্তু বিয়ের সাথে সাথে সেই সম্পর্ক ভেঙে গেছে। ওই মেয়েটা এখন আমাকে ফাঁসানোর জন্য তাদের কাছে মিথ্যা বলেছে। কথাটা তার বাবা মায়ের কাছে বিশ্বাসযোগ্য ঠেকলেও অবিশ্বাসের রেখা এখনো স্পষ্ট নাজের বাবা মায়ের চোখে মুখে। মঈন সাহেব হুমকির সুরে বললেন, তোমাকে আগেও বলেছি, নিজের বাবা মাকে এসব মিথ্যা বুঝতিও। আমরা যা বোঝার বুঝে গেছি। তোমার মতো একটা ছেলের সঙ্গে আমার মেয়ে আর এক সেকেন্ডও থাকবে না। আমি সঙ্গে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছি, এটাতে সাইন করে দাও। মঈন সাহেব সেই খাকি খাম থেকে কয়েকটা কাগজ বের করে রাখলেন টেবিলের ওপরে। নাচ কান্নার মাঝেই অসহায় দৃষ্টিতে তাকালো সায়েমের দিকে। এই কোন দুর্যোগের সম্মুখীন হলো তারা? দুটো মানুষের জীবন একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, অথচ তাদের পরিবার চাইছে তারা যেন আলাদা হয়ে যায়। বাবা মায়েরা নাকি সবসময় সন্তানদের ভালোটাই চায়। নাজের বাবা মা কি বুঝতে পারছে না এই দুটো মানুষ একে অপরকে ছাড়া একেবারেই নিঃশেষ হয়ে যাবে? নাজের অসহায় মুখটা প্রচণ্ড আন্দোলন শুরু করলো সাইমের বুকের মাঝে। ডিভোর্স পেপার দেখার পর থেকে তার মনটা অশান্ত হয়ে গেছে। নাজের থেকে আলাদা হওয়ার চিন্তা তার দুঃস্বপ্নেও আসে না, অথচ তার দু চোখের সম্মুখে তাদের নামে তৈরি করা হয়েছে ডিভোর্স পেপার। সাইম নিজেকে শক্ত রাখল। ভেঙে পড়ার মতো ছেলে সে নয়। শ্বশুরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বাবা, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি সত্যি মিথ্যা যাচাই করে দেখুন প্লিজ। আমি কিছুতেই সাইন করব না। হাসনা বেগম অনেকটা সময় চুপ করেছিলেন। নিশ্চুপ ভঙ্গিতে ছেলের দিকে ধেয়ে আসা অপমানের তীরগুলোকে সহ্য করেছেন, তবে দীর্ঘক্ষণ সামলে রাখতে পারলেন না নিজেকে। কঠিন গলায় সাইমের উদ্দেশ্যে বললেন, সাইন করবি না কেন? অবশ্যই সাইন করবি। সাইম অবাক গলায় বলল, কি বলছো এসব মা? হাসনা বেগম নাজের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, কি মনে করেছেন আপনারা আপনাদের মেয়ে মহারানী? তাকে বিয়ে করে সাইম অনেক সুখে আছে? এবার থতমত খেয়ে গেলেন মঈন সাহেব ও আয়েশা বেগম। অপ্রস্তুত ভঙ্গিতে চুপ করে রইলেন তারা। শওকত সাহেব স্ত্রীকে সামলে চুপ করাতে এলেন, তবে হাসনা বেগম চুপ করলেন না। ঝাঁঝানো কণ্ঠে বললেন, সাইমের জীবনটা ধ্বংস করে দিয়েছে আপনাদের মেয়ে। কি পেয়েছে আপনাদের মেয়েকে বিয়ে করে ছেলেটা? না সংসারী, না লক্ষ্মী। মেয়ে মানুষ এমন হয়, আজ পর্যন্ত নিজের সংসার গুছিয়ে রাখতে শিখল না।
বিয়ের ৩ বছর হয়ে গেল, অথচ এখনো কাজের লোক প্রতিদিন এসে গুছিয়ে দেয় তার সংসার। রান্নাবান্নাও ভালো মতো শিখতে পারল না এতদিনে। সে নাকি পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে রাখা যায় না? পড়াশোনা করে দুনিয়া উদ্ধার করে ফেলেছে এমনটাও তো না। মাসে মাসে আমার ছেলে টাকাগুলো ধ্বংস করছে কেবল। নাজের কানে বাজছে হাসনা বেগমের প্রতিটি কথা। বুকের মাঝে অসম্ভব ব্যথা করছে তার। সে জানে সায়েমের যোগ্য সে নয়, আশেপাশের সবাই জানে, কিন্তু এভাবে চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয়নি কখনো। এজন্যই হয়তো বুক ফেটে চৌচির হওয়ার জোগাড়। নিজের প্রতি অপমান নিঃশব্দে বরণ করে নিলেও নাজের অপমান সহ্য হলো না সায়েমের। শির দ্বারা প্রকম্পিত করে বয়ে গেল ক্রুদ্ধ একটা ঝড়। সায়েম তবুও বহু কষ্টে নিজেকে সামলে রেখে বলল, মা থামো। হাসনা বেগম জ্বলে উঠে বললেন, না, কেন থামবো আমি? নিয়ে তো বাবা এই কাগজে সাইন করে দে। এমন মেয়ের দরকার নেই আমার, তোকে নতুন করে আবার বিয়ে দেব আমি। অবিশ্বাস নিয়ে সায়েম তাকিয়ে আছে তার মায়ের দিকে। সময় কতটা নিষ্ঠুর হতে পারে! একটা সময় নাচ ছিল হাসনা বেগমের চোখের মণি। তার পরিবারটা ছিল নিজের পরিবারের মতো। অথচ সময় পেরোতেই সবটা কেমন বদলে গেল। হাসনা বেগম অগ্নিকণ্ঠে বললেন, আপনারা যে এত বড় বড় কথা বলছেন, আপনাদের মেয়ে যে বন্ধা সেটা জানেন? এই মেয়ের কোনো দিনও বাচ্চা হবে না। এটা জানার পর আমার ছেলে চুপ করে আছে, অথচ ডিভোর্স লেটার আমাদের পাঠানোর কথা। নাজির দোকান দিয়ে যেন গরম বাষ্প ঝরছে। ফেটে যাওয়া বুকে আগুন ধরিয়ে দিয়েছে হাসনা বেগমের কথাটা। সায়েম আর নিজেকে সামলে রাখল না। রাগে ফেটে পড়ে উঁচু স্বরে বলল, এনাফ মা, তখন থেকে একটার পর একটা বাজে কথা বলে যাচ্ছ। হাসনা বেগম অবাক হয়ে বললেন, এই মেয়ের জন্যে এখন তুই আমার সাথে উঁচু গলায় কথা বলবি? সায়েম কঠিন গলায় বলল, হ্যাঁ বলছি। আমি ভেবে পাই না এত রাগ কিসের তোমার? এই মেয়েটাকে তো আমার জন্য পছন্দ করেছিলে তুমি। জানতে তো ও কতটা এলোমেলো অগোছালো, তাও পছন্দ করেছিলে। হঠাৎ এতটা বদলে গেলে কি করে তুমি? তখন অন্ধ ছিলাম, এখন চোখ খুলে গেছে। সাইম দৃঢ় গলায় বলল, আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় এখনই তুমি অন্ধ হয়ে গেছো। এই অগোছালো মেয়েটা যে আমার জীবনটা গুছিয়ে দিয়েছে, সেটা তোমার চোখে পড়ে না। সংসার করতে জানলেই একটা মেয়ে যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারে না। নাচ হয়তো সংসারটা সামলে রাখতে পারে না, কিন্তু ও আমাকে বোঝে মা। এই পৃথিবীর সবার থেকে ভালো করে বোঝে আমাকে। আমার পাশে থাকে, আমাকে সব পরিস্থিতিতে সাপোর্ট করতে জানে। এই মানুষটার কাছ থেকে আমার আর কিছুই যাওয়ার নেই। হাসনা বেগম তাচ্ছিল্যের স্বরে বলল, আর ও যে কখনো তোকে সন্তানের মুখ দেখাতে পারবে না, সেটার কি হবে? সায়েম ধৈর্য হারিয়ে ক্রুদ্ধ গলায় বলল, উফ মা, এই একই বিষয়ে বারবার কথা বলতে ক্লান্ত লাগে না তোমার? কে বলেছে নাচ কখনো মা হতে পারবে না? আমি বলেছি নাকি নাচ বলেছে? তাহলে ডক্টর দেখাচ্ছিস কেন তোরা? বাচ্চা হচ্ছে না বলেই তো দেখাচ্ছিস। সায়েম এক নিঃশ্বাসে বলল, আমাদের বাচ্চা হচ্ছে না কারণ সমস্যাটা আমার, সেজন্যই ডক্টর দেখাচ্ছি। হয়েছে শান্তি, প্লিজ নাচকে বিরক্ত করা বন্ধ করো। সায়েম গটগট করে হেঁটে চলে গেল ছাদের সিঁড়ির কাছে। লম্বা লম্বা পা ফেলে সিঁড়িগুলো বেয়ে উঠে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না নাজের পক্ষে। ধপ করে বসে পড়ল সোফার ওপরে। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। এটা কি করল সায়েম? তাকে দোষমুক্ত রাখতে সব দোষ নিজের কাঁধে তুলে নিল। জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবগুলো মিলিয়ে দেখা হয়নি কখনো। তবে ঠিক এই মুহূর্তে নাজ নিশ্চিত হল তার ছোট্ট তুচ্ছ জীবনের সবথেকে বড় প্রাপ্তি সায়েম। দুই পরিবার নিজেদের বিস্ময় সামলাতে ব্যস্ত। সব থেকে বিস্মিত হয়েছেন হাসনা বেগম। কথাগুলো তার গলাতেই আটকে গেছে। বিস্ময় সামলে নিয়ে মঈন সাহেব গম্ভীর গলায় বললেন, আমার মেয়ের প্রতি আপনার এত অভিযোগ আছে, আগে বললেই পারতেন।
নিয়ে আসতাম নিজের কাছে। আমার একটাই সন্তান, তাকে আজীবন নিজের কাছে রাখার ক্ষমতা আমার আছে। আয়েশা বেগম কটাক্ষের সুরে বললেন, আরেকটা কারণও তো পেয়ে গেলাম। এই ছেলে কোনো দিনও তোকে সন্তান দিতে পারবে না নাজ। তার উপর আবার তোকে মারে, অত্যাচার করে। এমন ছেলের সাথে থাকার কোনো দরকার নেই। কাগজটায় সাইন করে বাড়ি চল। আর সামলে রাখতে পারল না নাজ নিজেকে। রাগে ফেটে পড়ে উঠে দাঁড়ালো বাবা মায়ের সামনে। একরাশ বিশ্বাস আর হতাশা নিয়ে বলল, মা, তোমরা কি কিছুই বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? তার কণ্ঠে কি যেন ছিল, খুবই ভয়ানক কিছু একটা। সকলেই চুপ করে গেল। তার কথার পিঠে কেউই কিছু বলার সাহস পেল না। নাচ কান্নামাখা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ছেলেটা যে আমাকে অপমানের হাত থেকে বাঁচাতে এতগুলো মানুষের সামনে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল, বুঝতে পারছো না? নাজের এ কথায় হাসনা বেগম কিছুটা নিশ্চিত হলেও পর মুহূর্তে অজানা ওই ভয়টা আবারও জেগে ধরল তাকে। মঈন সাহেব এবং আয়েশা বেগম একে অপরের দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। নাজ স্বীকার করেই ফেলল, আমার পিসিওএস আছে, তাই কনসিভ করতে সমস্যা হচ্ছে। তার মানে এই না যে আমি কোনোদিনই কনসিভ করতে পারবো না। আর যাকে ছেড়ে তোমাদের কাছে যেতে বলছো মা, সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি। আমার খুঁতগুলো ও আপন করে নিয়েছে। আমাকে নিজের মতো করে গড়ে নেওয়ার চেষ্টা সায়েম করে না। আমি যেমন তেমনই আমাকে একসেপ্ট করে নিয়েছে। নাজের কণ্ঠের দৃঢ়তায় দমে গেল সকলে। আয়েশা বেগম ও মঈন সাহেবের চোখে মুখে ইতোমধ্যেই অপরাধ বোধের সূক্ষ্ম রেখা ধরা দিতে শুরু করেছে। নাজ মঈন সাহেবের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, কেয়ার করে বাবা আমাকে। আমার নিক্টোফোবিয়াকে বাচ্চামি বলে উড়িয়ে দেয় না। প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকেও। এই যে আমি কনসিভ করতে পারছি না, একটা বারের জন্যও আমার দিক থেকে মুখ ফিরে নেয়নি জানো। উল্টো যতবারই আমি ভেঙে পড়েছি, শক্ত হাতে সামলেছে আমাকে। এমন একটা মানুষের বিরুদ্ধে নাকি কেউ গায়ে হাত তোলার অভিযোগ আনতে পারে? অভিযোগ না হয় এনেছে বাইরের মানুষ। নাজের বাবা মা অন্ধের মতো সেই অভিযোগে গা ভাসিয়ে দিতে দ্বিধাও করলেন না। নাজ তাচ্ছিলের হাসি এসে বলল, শারীরিক আঘাত তো দূরে থাক, মানসিক আঘাতও করেনি কখনো। আর এই মানুষটাকে নাকি আমি ছেড়ে দেব? একটা সত্যি কথা বলবো মা, তোমাদের কাছে আমি যতটা ভালো ছিলাম, তার থেকেও 1000 গুণ ভালো আমি সায়েমের কাছে আছি। নিজের ভুল বুঝতে শুরু করেছেন মঈন সাহেব। মেয়েকে শান্ত করার জন্য কিছু বলতে যাবেন, তার আগেই নাজ স্পষ্ট জানিয়ে দিল, তোমাদের জোরাজুরিতে বাধ্য হয়ে বিয়েটা করেছি ঠিকই, কিন্তু তোমার জোরাজুরিতে আলাদা আমরা হব না। সরি। হাসনা বেগমের ভাবভঙ্গিও নরম হলো। তিনিও পুত্রবধূকে কিছু বলতে চাচ্ছিলেন। কারো কথা না শুনেই নাজ তার দ্রুত পা বাড়ালো সিঁড়ির দিকে। ঝড়ের মোকাবেলা করতে পেরেছে তারা? কে জানে। তবে এতটুকু নিশ্চিত, ঝড়ে মুষড়ে পড়েনি দুজনে। স্থির হয়ে দাঁড়িয়ে দৃঢ় ভঙ্গিতে সামাল দিয়েছে সেই ঝড়। ছাদে পা রাখতেই নাজ দেখা পেল তার অন্তরে বসবাসকারী। রেলিং ঘেঁষে ওদিক ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাইম। নাজ দ্রুত তার কাছে গিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। যেন বাঁধন একটু আলগা হলেই একে অপরের থেকে বহুদূরে সরে যাবে তারা। সায়েমের অশান্ত মনটা নিমিষেই শান্ত হয়ে গেল নাজের মোহনীয় এই স্পর্শে। নাজ সায়েমের পিঠে মাথা ঠেকিয়ে কাতর স্বরে বলল, সরি সায়েম। সায়েম ব্যস্ত ভঙ্গিতে শান্ত কণ্ঠে বলল, তুমি সরি বলছো কেন? আম সরি। মায়ের কাছে কতগুলো আজে বাজে কথা শুনতে হলো তোমাকে। নাজ গলার স্বর হালকা রাখার চেষ্টা করে বলল, তো কি হয়েছে? মা কি তোমার একার নাকি? মা তো আমারও। সায়েম অবাক হয়ে বলল, তুমি এতটা স্বাভাবিক আছো কি করে? নাজ সামান্য হেসে উঠে বলল, তো কি করব?
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবো? সাইম ঘুরে নাজের মুখোমুখি হলো। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে মেয়েটা। মুখে সামান্য হাসির ছটা থাকলেও চোখের কোণে এখনো জল জমে আছে। সাইম সাবধানে সেই জলটুকু মুছে চুমু খেলো নাজের ফোলা ফোলা চোখ দুটোতে। নাজ সায়েমকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে রাখল তার বুকে। সায়েম যত্ন নিয়ে দুহাতে নাজকে জড়িয়ে ধরে বলল, আজই আমরা ঢাকায় চলে যাব নাজ, আর কখনোই এখানে আসব না। নাজ সায়েমের বুকের উপর থেকে মাথা তুলে তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল, বাবা মায়ের ওপরে রাগ করে থাকতে হয় সায়েম? তারা তো আমাদের বুড়ো বাচ্চা, না বুঝে ভুল করে ফেলেছে, তাই বলে আমরাও বাচ্চাদের মতো মুখ ফিরিয়ে রাখবো তাদের দিক থেকে? সায়েম আরেকটু শক্ত করে নাজকে জড়িয়ে ধরে বলল, এজন্যই এত ভালোবাসি তোমাকে। চিন্তা করো না সায়েম, কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে যাবে। কিভাবে? নাজ লম্বা একটা শ্বাস নিয়ে বলল, তোমার বাবা মা যখন জানবে তারা দাদা দাদি হবে, আর আমার মা বাবা যখন জানবে তারা নানা নানি হবে। সায়েম আচমকা নাজকে ছেড়ে তার চোখের দিকে তাকিয়ে এক আকাশ সমান বিস্ময় নিয়ে বলল, এই দাঁড়াও, মানে কি? নাজ হাসি হাসি মুখে বলল, আজ সকালে হসপিটালে গিয়েছিলাম টেস্ট করাতে। সায়েম অবাক চোখে তাকিয়ে রইল নাজের দিকে। তার চোখ দুটো জল জল করছে বিস্ময়। সায়েম জানে নাজ কি বলতে যাচ্ছে, তবুও নাজের মুখ থেকে সেটা শোনার তর সইছে না তার। বুক ধিপ ধিপ করে চলেছে অবিরাম। যে মুহূর্তের জন্য এত আকাঙ্ক্ষা, এত অশ্রু ঝরানো, সেই মুহূর্তে এসে দাঁড়িয়ে অসম্ভব লজ্জা পাচ্ছে নাজ। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেছে। মাটির দিকে তাকিয়ে নাজ বলল, তুমি বাবা হবে সায়েম, আর আমি মা হব। সায়েমের চোখ দুটোতে অশ্রুরা এসে লুকোচুরি শুরু করে দিয়েছে, অথচ ঠোঁটে ফুটে উঠেছে প্রচ্ছন্ন হাসি। এক টানে আবারও নাজকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, এই কথাটা এতক্ষণে বললে? নাজ হাসি মুখে ঝলমলে কণ্ঠে বলল, তোমাকে একা বলতে চেয়েছিলাম। সায়েম একে একে না জানি কত শত চুমুতে ভরিয়ে দিল নাজের মুখটা। আনন্দের শেষ হবার নামগন্ধ নেই, থাকবেই বা কেন? আনন্দের শুরু তো এই মুহূর্ত থেকে। আচমকা নাজকে কোলে তুলে নিল সায়েম। নাজও জড়িয়ে ধরল তার গলা। অমন কুৎসিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে যে এত অনিন্দ সুন্দর মুখোমুখি হবে কে জানত। সায়েমের এখনো বিশ্বাস হচ্ছে না সে বাবা হবে। বিস্ময়ে গায়ে কাঁটা দিচ্ছে অবিরাম। সজল চোখে সায়েম বলল, সত্যি নাজ? নাজ চোখে জল নিয়ে হেসে ফেলে বলল, না মিথ্যা, মজা করছি তোমার সঙ্গে। সায়েম নাজের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তার ঠোঁটের দিকে দৃষ্টি আটকে রেখে একটু একটু করে অগ্রসর হচ্ছে সেদিকে। নাজ সায়েমের বুকে হাত রেখে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, এই কি করছো? কেউ যদি চলে আসে? সায়েম বেপরোয়া গলায় বলল, আসুক। নাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সায়েম ঠোঁট মিশিয়ে দিল তার ঠোঁটে। কেঁপে উঠে নাজ খামচে ধরল তার শার্ট। নাজের ঠোঁটের মাঝে দিশা হারাচ্ছে সায়েম। কতক্ষণ পর সায়েম ছাড়ল নাজের ঠোঁট দুটো। নাজের কপালে কপাল ঠেকিয়ে হাঁপাচ্ছে সায়েম। নাজ হাঁপাচ্ছে তার থেকেও বেশি। সায়েম নাজের কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার জীবনটাকে জাদুর মতো বদলে দিয়েছ তুমি নাজ। নাজ স্নিগ্ধ গলায় বলল, তুমিও। একে অপরের দিকে ভালোবাসাময় দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনে। তাদের আনন্দের কোনো সীমা নেই আজ। আজ থেকে নেই কোনো ভয়, নেই একে অপরকে হারানোর ভয়। আজ যে পূর্ণতা পেল তাদের অপেক্ষারা। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে
শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।